আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? উদ্ভাস একাডেমিক এবং অ্যাডমিশন কেয়ার কর্তৃক আয়োজিত অষ্টম শ্রেণীর একাডেমিক প্রোগ্রামের বাংলা ভার্সনের আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আছে আমি নূর মোহাম্মদ শাহেদ। পড়াশোনা করছি ঢাকা মেডিকেল কলেজে। তো তোমরা কারা কারা ক্লাসে আছো একটু কমেন্টে জানিয়ে দাও। তো আমি কমেন্ট বক্সে দেখতে পাচ্ছি সবাই সালাম দিয়েছো। তো যারা সালাম দিয়েছো সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা কেমন আছো সেটা একটু কমেন্টে জানাও। তো প্রথমেই দেখতে পাচ্ছি একটা কমেন্ট চোখে পড়লো, সৌভিক অনেক কষ্ট নিয়ে লিখেছে যে ভাইয়া অনেকদিন ধরে আমার কমেন্টে রিপ্লাই দেন না। তো ওকে সৌভিক, কেমন আছো তুমি? এরপর দেখতে পাচ্ছি রাকা, লাবিব, সাজিদ, জান্নাত, তাবাসসুম, আরিনা, আকাশ, তানজিম। আচ্ছা, মাইশা একটা কোশ্চেন করেছে, আপনি যখন ক্লাস নেন তখন আরেকজন ভাইয়া কি সেখানে থাকে যিনি টিচার? না, আসলে সবসময় থাকে না, কখনো কখনো অন্য ভাইয়ারা ক্লাস আগে পরে শেষ হয়ে গেলে তখন আমরা দেখা সাক্ষাৎ করি আর কি, চলে আসে ভাইয়ারা। তো আমিও যাই, ভাইয়ারাও আসে, এরকম। এরপর জান্নাত, রাফি, শায়ান, জাইবুল আরাবি, প্রত্যয়, সাজিদ, সোলাইমান, মালিহা, প্রাপ্তি। ওকে ওকে, তোমরা অনেকেই আছো। তো যারা এখনো জয়েন করনি তারা দ্রুত একটু জয়েন করে ফেলো। আর তোমরা একই সঙ্গে আমাকে ঠিকঠাক মতো দেখতে এবং শুনতে পাচ্ছ কিনা এটাও একটু কমেন্টে জানিয়ে দিও, ঠিক আছে? ওকে, ঠিক আছে। এখন আমরা আসো আস্তে আস্তে একটু শুরু করে ফেলি। সেটা ওকে, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, সবকিছু ঠিকঠাক ক্লিয়ার আলহামদুলিল্লাহ। তো আজকে ক্লাসে আমরা হোমওয়ার্কটা তাহলে একটু দেখে ফেলি। দেখো, আমরা আজকে একটা নতুন অধ্যায় স্টার্ট করব। দেখো, সমন্বয় নিঃসরণ। একটু লক্ষ্য করো এখানে আমরা সমন্বয় নিঃসরণ চ্যাপ্টারটা না, আসলে আমরা তার পরবর্তী অধ্যায় যেটা রেচন, সেটা স্টার্ট করব, ঠিক আছে? আচ্ছা, তো দেখো, এই সমন্বয় নিঃসরণের ক্ষেত্রে তোমাদের বইয়ে কি রেচন আলাদা? আচ্ছা, একই চ্যাপ্টারের অন্তর্ভুক্ত থাকতে পারে। তো দেখো, এই সমন্বয় নিঃসরণের যে রেচন যে টপিকগুলো আছে সেটা নিয়ে আমরা কথা বলবো। তার আগে যদি একটু দেখি, সেটা গত ক্লাসের হোমওয়ার্কটা কি ছিল। দেখো, প্রশ্নে বলা ছিল যে আরমান মনোযোগ সহকারে বই পড়ছিল, হঠাৎ তার বাম হাতের ওপর একটি মশা বসলো। হঠাৎ তার বাম হাতের ওপর একটি মশা বসলো, সেই বই হতে চোখ না সরিয়ে এসে কি করলো, হাতটি দিয়ে মশাকে তাড়িয়ে দিল। তো এটা প্রতিবর্তী ক্রিয়া, বুঝতেই পারছি। তো বলেছিল উদ্দীপকে উল্লেখিত ঘটনায় সংঘটিত স্নায়বিক কার্যক্রমের চিহ্নিত চিত্র অঙ্কন করো। কি বলেছে? চিহ্নিত চিত্র অঙ্কন করতে বলেছিল, তাই না? তো তোমরা অনেকেই দেখলাম চিহ্নিত চিত্র অঙ্কন করেছো, অনেকেরটা চমৎকার হয়েছে, পারফেক্ট হয়েছে। আসলে খুবই, আমি কয়েকজনের খাতা দেখে খুবই মুগ্ধ হয়ে গিয়েছি আসলে। আর অনেকেরটাই মোটামুটি হয়েছে, তোমরা চেষ্টা করেছো, এজন্য তোমাদেরকে ধন্যবাদ। কিন্তু কিছু পাপি আছে যারা হোমওয়ার্ক আপলোডই করে নাই, ওদেরকে মাইট দেওয়া উচিত। তোমরা অবশ্যই চেষ্টা করবা, ঠিক আছে? কেমন হলো না হলো সেটা তো আমি ফিডব্যাক জানাবো, তো সেই অনুযায়ী তুমি কিন্তু ইমপ্রুভ করতে পারবা, ঠিক আছে? সেই জন্য অবশ্যই আমরা হোমওয়ার্কগুলো আপলোড করে ফেলবো। এরপর দেখো কি বলেছে, মশার কামড়ে সাড়া দেওয়ার বিষয়টি মস্তিষ্ক দ্বারা নিয়ন্ত্রিত হয়নি। কি বলেছিল এটা? মস্তিষ্ক দ্বারা নিয়ন্ত্রিত হয়নি, ঠিক আছে? তো দেখো, মস্তিষ্ক দ্বারা নিয়ন্ত্রিত হয়নি মানে কি? কারণ এটা সুষুম্না কাণ্ড অর্থাৎ মেরুরজ্জু দ্বারা নিয়ন্ত্রিত হয়েছিল, তাই না? তো এটাই আমাদেরকে সুন্দর করে ব্যাখ্যা করে গুছিয়ে লিখতে হবে, ঠিক আছে? ওকে ওকে, এখন আসো আমরা একটু সামনে যাই। সেটা আজকে আমরা আলোচনা করব রেচনতন্ত্র এবং এই রিলেটেড নমুনা সৃজনশীলগুলো নিয়ে, ঠিক আছে? ওকে, আমি একদিন এইচডব্লিউ করি না, এটা তো ভালো কথা হইলো না, সিফাত।
ঠিক আছে, ওকে। আচ্ছা, হ্যাঁ এই যে আমি আছি আছি সুবাহ, যাই নাই, আছি। ঠিক আছে, ওকে তালহা, হ্যাঁ তোমার মেসেজ দেখতে পাচ্ছি। ক্লাস দেখা যায় না, হ্যাঁ এখন দেখা যাবে। ঠিক আছে, ওকে। সার্ভার প্রবলেম না, এখন সব ঠিকঠাক আছে। ওকে ওকে ওকে। আদিব ভাইয়ার সময় আপনি ছিলেন দেখছি আপনাকে। আচ্ছা হ্যাঁ, আদিব ভাইয়ার সময় তো ছিলাম আর কি, তো দেখা হয়েছিল আর কি। আপনি একটি কাজ করিতে পারেন, সেটি হচ্ছে আপলোড করলে আপনি বাড়ির কাজগুলো দেখে 1 থেকে 10 জনকে কি ভালো নাম উল্লেখ করা যেতে পারে। ঠিক আছে, ওকে ওকে ওকে। আচ্ছা ঠিক আছে, আসো স্টার্ট করি। দেখো এখন দেখো, আমরা যেখানে ছিলাম হোমওয়ার্ক দেখছিলাম, তাই না? আচ্ছা, এখন আজকের লেকচার যেটা আমরা স্টার্ট করবো সেটা হচ্ছে রেচনতন্ত্র। তো রেচনতন্ত্র বুঝতে গেলে রেচন বলতে আমরা আসলে কি বুঝি সেটা বোঝা দরকার। এই যেখানে লিখছে রেচনতন্ত্র, রেচন, রেচন পদার্থ। ঠিক আছে, তো তার আগে আমি তোমাদেরকে অন্য কিছু কথা বলি। রেচনতন্ত্র, রেচন, এই সে এইগুলো নিয়ে বলার আগে আমি তোমাদেরকে কিছু কথাবার্তা বলি। সেটা হচ্ছে কিছু, আমরা কি কথা বলবো দেখো, আমাদেরকে বুঝতে হবে প্রথমে বিপাক বলতে আমরা আসলে কি বুঝি। হোয়াট ডু ইউ মিন বাই বিপাক? বিপাক জিনিসটা আসলে কি তোমরা কি জানো? তোমরা কি জানো বিপাক বলতে আমরা কি বুঝি? আমাদের দেহে বেঁচে থাকার জন্য যত রকমের জৈব রাসায়নিক ক্রিয়া বিক্রিয়া সংঘটিত হয় তাদেরকে একসঙ্গে বলা হয় বিপাক। আমাদের দেহে বেঁচে থাকার জন্য যত ধরনের জৈব রাসায়নিক ক্রিয়া বিক্রিয়া হয় তাদেরকেই বলা হয় বিপাক। ইংরেজিতে আমরা কি বলি? মেটাবলিজম। কি বলি? মেটাবলিজম। তো এই বিপাক বা মেটাবলিজমের ফলে, এই বিপাক বা মেটাবলিজম দুই রকমের আছে। কয় রকমের আছে? দুই রকমের। একটাকে আমরা বলছি গঠনমূলক বিপাক, একটাকে আমরা বলি গঠনমূলক বিপাক, আরেকটাকে আমরা বলি ধ্বংসাত্মক বিপাক। তো গঠনমূলক বিপাকে কি হবে? কোনো না কোনো জিনিস তৈরি হবে, ঠিক আছে, যেটাকে অনেকে আবার ইংরেজিতে বলে হচ্ছে অ্যানাবলিজম। ইংরেজিতে এটাকে কি বলে? অ্যানাবলিজম বলে। ঠিক আছে, আরেকটা আছে হচ্ছে ধ্বংসাত্মক বিপাক, যেটাকে ইংরেজিতে বলে ক্যাটাবলিজম। ইংরেজিতে কি বলে? ক্যাটাবলিজম। তো এই ধ্বংসাত্মক বিপাক বা ক্যাটাবলিজমের ফলে, যেটার আরেকটা নাম হচ্ছে এই, এটার আরেকটা নাম হচ্ছে অপচিতিমূলক বিপাক। এটার আরেকটা নাম অপচিতিমূলক বিপাক। তো এই ধ্বংসাত্মক বিপাকের ফলে আমাদের দেহে কিছু বর্জ্য পদার্থ তৈরি হয়, বিভিন্ন রকম বর্জ্য পদার্থ তৈরি হয়। এই সকল বর্জ্য পদার্থের ভেতরে কিছু বর্জ্য পদার্থ আছে যাদের মধ্যে নাইট্রোজেন আছে। যাদের মধ্যে কি আছে? নাইট্রোজেন আছে। এদেরকে আমরা কি বলি? নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ। এদেরকে আমরা কি বলি? নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ। তো যে প্রক্রিয়ায় দেহ থেকে এই নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ বের হয়ে যায় সেই প্রক্রিয়াকেই আমরা বলি রেচন। সেই প্রক্রিয়াকে আমরা কি বলি? রেচন। ঠিক আছে, ওকে। খাদ্য পরিপাক হয়ে যে ছোট ছোট দানা আকারে পুষ্টি উপাদান ও ক্ষতিকর দানা রেচন তন্ত্রের মাধ্যমে বের হয়ে যায়। এইরকম না আসলে, ঠিক লামিম, তোমার কনসেপ্টটা মানে বোঝানোর জন্য তুমি এভাবে বলতে পারো, বাট নট অ্যাকচুয়ালি এরকম। আমি বুঝিয়ে বলছি। ওকে ওকে। খুশবু, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, মুজাহিদ ফেসবুক আইডি নাই, কোনো সমস্যা নাই, আমরা তো ক্লাসে হোমওয়ার্কের সলিউশন দিয়েই দিচ্ছি, সো প্রবলেম হবে না। ঠিক আছে, ওকে, তুমি এখন এই স্প্যামিং থামাও। এরপর হচ্ছে সব পড়েছে, এখন মনে হচ্ছে রিভাইজ করছি। চমৎকার রামিসা। জীবদেহে যে সকল জৈব রাসায়নিক ক্রিয়া বিক্রিয়া সম্পন্ন হয় সেগুলোকে একত্রে বিপাক বলা হয়ে থাকে, মেটাবলিজম। জি রামিসা, চমৎকার লিখেছো তুমি, যে জীবদেহে যে সকল জৈব রাসায়নিক ক্রিয়া বিক্রিয়া সম্পন্ন হয় সেগুলোকে একত্রে কি বলা হয়? বিপাক বলা হয়। ঠিক আছে, তো এখন দেখো, এই যে তোমার বিপাক দুই প্রকার বলেছিলাম না, একটা হচ্ছে গঠনমূলক বিপাক, আরেকটাকে আমরা বলছি ধ্বংসাত্মক বিপাক। একটাকে কি বলছি? গঠনমূলক বিপাক, আরেকটাকে আমরা কি বলছি? ধ্বংসাত্মক বিপাক। যেটা ধ্বংসাত্মক বিপাক, যার আরেকটা অপচিতিমূলক বিপাক, এই ধ্বংসাত্মক বিপাকের ফলে যে নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ তৈরি হচ্ছে সেটা দেহ থেকে বের করে দেওয়ার প্রক্রিয়াকে আমরা কি বলি? অপসারণ করার প্রক্রিয়াকে আমরা কি বলি? রেচন বলি। তো দেখো, রেচনের সংজ্ঞাটা যদি আমরা এখন একটু লক্ষ্য করি, দেখো কি বলেছে রেচন। কি বলেছে? বিপাকের ফলে, দেখো কি বলেছে, বিপাকের ফলে দেহে উৎপন্ন বর্জ্য পদার্থ নিষ্কাশনের মানে ত্যাগ করার প্রক্রিয়াকেই বলা হয় রেচন। কথা ক্লিয়ার? দেখো বিপাকের সংজ্ঞাটা কি? আমাদের দেহে যত রকম জৈব রাসায়নিক ক্রিয়া বিক্রিয়া সম্পন্ন হয় তাদেরকে তাদেরকে একত্রে বলা হয় বিপাক। ঠিক আছে, আমাদের দেহে যত রকম জৈব রাসায়নিক ক্রিয়া বিক্রিয়া সম্পন্ন হয় এদেরকে একত্রে কি বলে? বিপাক বলে। ঠিক আছে, এখন দেখো, এই যে অভিলেখে ওর মেসেজ দেখি না কেন। আচ্ছা, এখন দেখো, এই যে অনেকে আবার অতি আগ্রহী যে ফেসবুকে ফলো ব্যাক দেই না কেন, এই সেই। দেখো ফেসবুক অত্যন্ত পার্সোনাল জিনিস, তো ফেসবুকে আসলে খুব বেশি অ্যাটাচ না থাকাই ভালো। ঠিক আছে, ওকে। এখন আসো একটু সামনে যাই।
দেখো বিপাকের ফলে দেহে উৎপন্ন বর্জ্য পদার্থ নিষ্কাশনের প্রক্রিয়াকে আমরা কি বলি, রেচন বলি। ঠিক আছে, তাহলে বিপাকটা ক্লিয়ার হয়েছে। আমাদের দেহে যত রকম ক্রিয়া বিক্রিয়া সম্পন্ন হয় তাকে আমরা বলি বিপাক। আর বিপাক প্রক্রিয়া যে সকল বর্জ্য পদার্থ তৈরি হয় সেই বর্জ্য পদার্থ দেহ থেকে নিষ্কাশন মানে বের করে দেওয়ার প্রক্রিয়াকে বলা হয় রেচন। আর যে তন্ত্রের মাধ্যমে রেচন সম্পন্ন হবে সেই তন্ত্রকেই বলা হয় রেচন তন্ত্র। যে তন্ত্রের মাধ্যমে রেচন প্রক্রিয়া সম্পন্ন হবে তাকেই আমরা কি বলবো, রেচন তন্ত্র বলবো। ঠিক আছে, তো দেখো কি বলেছে, দেখো যে তন্ত্রের মাধ্যমে দেহের বিভিন্ন বিপাকীয় বর্জ্য বাইরে নিষ্কাশন হয় মানে বাইরে বের করে দেওয়া হয় সেই তন্ত্রটাকেই বলা হয় রেচন তন্ত্র। কথা ক্লিয়ার? ওকে, এখন একটু লক্ষ্য করো রেচন পদার্থ কি কি আছে। রেচন পদার্থ কি কি হতে পারে দেখো। রেচন পদার্থ বলতে আমরা কি বুঝি, এই যে বিপাক প্রক্রিয়ার ফলে যে বর্জ্যগুলা তৈরি হয়েছে না, নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ, এই নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থগুলাই মূলত রেচন পদার্থ। দেখো কি বলেছে, যে সকল পদার্থ দেহের জন্য ক্ষতিকর এবং অপ্রয়োজনীয়, দেহের জন্য ক্ষতিকর এবং অপ্রয়োজনীয় তাদেরকেই বলা হচ্ছে কি রেচন পদার্থ, তাদেরকেই বলা হচ্ছে কি রেচন পদার্থ। কথা ক্লিয়ার? যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে একটু সি লিখো, তাহলে একটু সি লিখো। ঠিক আছে, ওকে, সব শেষে আবার রিপিট করেন ভাইয়া, আমি এখন লাইভে ঢুকেছি। আচ্ছা ঠিক আছে, রিপিট করবো, অসুবিধা নাই। আচ্ছা, যারা বুঝতে পেরেছে চমৎকার, সবাই বুঝে গেছে, জোস, খুবই ভালো খুবই ভালো খুবই ভালো। ওকে, তাহলে ফাইনালি একবার একটু বলি। দেখো আমাদের দেহে যত রকম জৈব রাসায়নিক ক্রিয়া বিক্রিয়া সম্পন্ন হয় তাকে আমরা বলি বিপাক। আর বিপাক প্রক্রিয়া দুই রকম হতে পারে, একটা গঠনমূলক বিপাক আর একটা ধ্বংসাত্মক বিপাক। তো ধ্বংসাত্মক বিপাক বা অপচিতিমূলক বিপাকের ফলে নাইট্রোজেন ঘটিত বিভিন্ন বর্জ্য পদার্থ তৈরি হয়। তো বিপাক প্রক্রিয়ায় উৎপন্ন এই সকল বর্জ্য পদার্থ দেহ থেকে নিষ্কাশনের বা ত্যাগ করে দেওয়ার প্রসেসকেই বলা হচ্ছে কি রেচন। আর যে তন্ত্রের মাধ্যমে রেচন সম্পন্ন হচ্ছে তাকে বলছি রেচন তন্ত্র। আর এই বর্জ্যগুলো অর্থাৎ যে বর্জ্যগুলো দেহের জন্য ক্ষতিকর অপ্রয়োজনীয় তারাই হচ্ছে কি রেচন পদার্থ। মানে নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থগুলো কেমন হয়, দেহের জন্য ক্ষতিকর এবং অপ্রয়োজনীয়, তাদেরকে বলা হচ্ছে রেচন পদার্থ। তো দেখো এই যে ছবিতে রেচন তন্ত্রের একটা ছবি দিয়েছে, তো আমি এটা তোমাদের একটু সহজ করে এঁকে দেখাই দিচ্ছি। ঠিক আছে, দেখো আমাদের রেচন তন্ত্রের প্রধান অঙ্গ হচ্ছে কিডনি। আমাদের রেচন তন্ত্রের প্রধান অঙ্গ হচ্ছে একজোড়া কিডনি। ঠিক আছে, তো এটা ধরে নাও হচ্ছে একটা কিডনি, এটা ধরে নাও হচ্ছে আরেকটা কিডনি। ঠিক আছে, দুইটা কিডনি। এরপর হচ্ছে এই দুই কিডনির ভেতরে তৈরি হবে মূত্র, কিডনির ভেতরে তৈরি হয় মূত্র। তো এই কিডনি থেকে মূত্র নিয়ে বের হয়ে আসছে একটা নালী যার নাম ইউরেটার। আবার এই কিডনি থেকেও মূত্র নিয়ে বের হয়ে আসছে আরেকটা নালী, এটার নামও কি ইউরেটর। তো এই যে দুইটা ইউরেটর নামক নালী মূত্র নিয়ে আসছে একটা থলিতে। কোথায় মূত্র নিয়ে আসছে? একটা থলিতে। এই থলিটার ভেতরে মূত্র সাময়িক সময়ের জন্য জমা থাকে, তাই এই থলিটাকে বলা হয় মূত্রথলি। এবং সবশেষ একটা নালী যেটাকে আমরা বলি মূত্রনালী, এবং এই মূত্রনালী দিয়েই হচ্ছে তোমার মূত্রটা বাইরে বের হয়ে যাচ্ছে। ঠিক আছে, এখন এটা তো কিডনি, কিডনির ভেতরে অনেক কোষ আছে না, তো কোষগুলোর জন্য খাদ্য, পুষ্টি উপাদান, অক্সিজেন ইত্যাদির দরকার হয় না? কোষের জন্য কি দরকার? খাদ্য, পুষ্টি, অক্সিজেন এগুলোর দরকার হয়। এই জন্য এই কিডনিতে খাদ্য, পুষ্টি ইত্যাদি উপাদান নিয়ে আসবে কি? রক্ত। তো রক্ত আসার জন্য তো রক্তনালী লাগবে। তো এই দেখো এটা হচ্ছে একটা রক্তনালী, যেটা হচ্ছে কিডনিতে হচ্ছে খাদ্য, পুষ্টি, অক্সিজেন নিয়ে আসলো। ঠিক আছে, এই যে এটা এই কিডনিতে গেল, এটা এই কিডনিতে গেল, তাহলে আমরা রক্তনালী দেখে ফেললাম। ঠিক আছে, আচ্ছা এরপর হচ্ছে আরেকটা রক্তনালী হচ্ছে কিডনি থেকে বিশুদ্ধ রক্ত আবার শরীরে ফিরিয়ে নিয়ে যাবে, সেটা হচ্ছে যে আরেকটা রক্তনালী, এটা হচ্ছে শিরা আর কি। ঠিক আছে, এই যে এটা হচ্ছে শিরা। তো এই ছবিতে হচ্ছে এরকমই দেখানো ছিল, এই যে। ঠিক আছে, এই ছবিটাই দেখো তোমাদের পাশের ছবিতে আগের পেজে দেখানো ছিল, এই যে এখানে, এই যে এখানে দেখানো ছিল, যেটা আমি মাত্রই আঁকলাম। তো কিডনির উপরে আবার টুপির মতো দুইটা গ্রন্থি আছে। কিডনির উপরে কি আছে? টুপির মতো দুইটা গ্রন্থি আছে। ঠিক আছে, কিডনির উপরে টুপির মতো দুইটা গ্রন্থি লেগে থাকে, যে ক্যাপের মতো। এই গ্রন্থির নাম হচ্ছে অ্যাড্রেনাল গ্রন্থি। কি নাম? অ্যাড্রেনাল গ্রন্থি। ঠিক আছে, এই হচ্ছে আমাদের রেচনতন্ত্র, এই যে ছবিটা আঁকলাম। আচ্ছা, এখন একটা চমৎকার প্রশ্ন, যে কিডনি ওপরে নিচে কেন, ময়ূখ সাহা জিজ্ঞাসা করেছে। ঠিক আছে, তার আগে একটু মার্ক করে নিই। দেখো তাহলে আমরা একটু মার্ক করে নিই। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কি কিডনি, এটা কি বৃক্ক, কিডনির বাংলা হচ্ছে বৃক্ক। তো এটা ডান সাইডে আছে, দিস ইজ ডান বৃক্ক এন্ড দিস ইজ বাম বৃক্ক। ঠিক আছে, ডান বৃক্ক, বাম বৃক্ক। এবং এই যে নালীগুলা যে বের হয়ে আসছে না, এই নালীকে বলা হয় ইউরেটার। কি বলা হয়? ইউরেটার। ঠিক আছে, ইউরেটার বাংলা নামটা হচ্ছে, আরেকটা নাম আছে ইউরেটারের, সেটা হচ্ছে গোবিনী। ইউরেটরের বাংলা নামটা হচ্ছে গোবিনী। ঠিক আছে, এরপর এরপর এই যে একটা থলি দেখতে পাচ্ছি না, এটাকে আমরা বলি হচ্ছে মূত্রথলি।
কি বলি, মূত্রথলি, কারণ এখানে মূত্র সাময়িক সময়ের জন্য জমা থাকে। আর ছোট্ট যে একটা নালীর মতো অংশ, দিস ইজ মূত্র নালী। ইংরেজিতে অনেকে এটাকে ইউরেথ্রাও বলে থাকে। কি বলে থাকে? ইউরেথ্রা বলে থাকে। ঠিক আছে, ওকে। আর আর এই যে তোমার গ্রন্থি আঁকেছি না, এটার নাম হচ্ছে অ্যাড্রেনাল গ্রন্থি। অনেকে এটাকে সুপ্রারেনাল গ্রন্থিও বলে। অ্যাড্রেনাল গ্রন্থি, অনেকে এইটাকে অ্যাড্রেনাল গ্রন্থিকে সুপ্রারেনাল গ্রন্থিও বলে থাকে। সুপ্রারেনাল গ্রন্থি। ঠিক আছে, ওকে। তো এখন তোমাদের প্রশ্ন হচ্ছে, আর এই দুইটা জিনিস কি, যে রক্তের বাহিকার মতো যে এঁকেছি, এই নীল যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে রেনাল ধমনী। কিডনিতে রক্ত নিয়ে আসবে, নামটা কি? রেনাল ধমনী। আর এই লাল নীল যেটা এঁকেছি এটার নাম হচ্ছে রেনাল শিরা। এটা হচ্ছে কিডনি থেকে রক্ত শরীরে ফিরিয়ে নিয়ে যাবে, এটার নাম কি? রেনাল শিরা। ঠিক আছে, এখন তোমাদের একটা মনে প্রশ্ন জেগেছে যে ভাইয়া কিডনি একটা নিচে একটা উপরে, মানে ডান কিডনি নিচে বাম কিডনি উপরে কেন? কারণ ডান সাইডে থাকে আমাদের যকৃত মানে লিভার, যেটাকে তোমরা কলিজা বলে থাকো। ঠিক আছে, তো এইখানে থাকে হচ্ছে কি লিভার। তো লিভার থাকার কারণে এই যে এখানে এরকম কি থাকে, লিভার থাকে। এই লিভার থাকার কারণে ডান কিডনিটা একটু নিচে থাকে, বাম কিডনিটা একটু উপরে থাকে। দিস ইজ দ্য লিভার। ঠিক আছে, এটা হচ্ছে কলিজা। তোমরা বলো না কলিজা কলিজা, এটা হচ্ছে কলিজা। না, ছোট বড় হতে পারে না। ঠিক আছে, ওকে। এখন তোমাদের প্রশ্নগুলো একটু দেখি। কি কি প্রশ্ন? এত প্রশ্ন। স্যার কিডনি খারাপ হলে মানুষ মারা যাবে অবশ্যই। আচ্ছা, এই রোনালদো মেসি মেসি করা বন্ধ করো তো। আমি ফুটবল খেলা দেখি না, বিশেষ করে ক্লাব ফুটবল তো একদমই দেখি না। এগুলো নিয়ে আমার কোনো নলেজ নেই এখন। ভাই আপনার আর্ট করাটা সুন্দর, তোমরাও পারবা ইনশাল্লাহ। ঠিক আছে, ওকে। আমার কমেন্ট পড়েন না, স্যানো স্যানো স্যানো, সি এস এনো না, কে কি এন ও, কেন। ঠিক আছে, সি এন ও, চ্যানো 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 লিখে তো এরকম ভুলভাল কমেন্ট করলে কি পড়বো বলো? আকাশ পাগলামি করে না। ঠিক আছে, ওকে। হ্যাঁ, ছবিটা অবশ্যই আঁকতে হবে, এই ছবি আঁকা শিখতে হবে। ঠিক আছে, এই যে আগের পেজে যে ছবিটা দেখতে পাচ্ছ না, এইটা আঁকলেই চলবে। ওকে, এই যে এটাই আমি এখন ইজি করে এঁকেছি, আরেকবার আঁকবো, সমস্যা নেই। অ্যাড্রেনাল গ্রন্থিকে তোমাদের বইয়ে সরেয়া জফলা দিয়ে লেখা অথবা এ দিয়ে লেখা একই কথা, ইংরেজি বানান হচ্ছে এ। এই এ জিনিসটাকে তুমি বাংলাতে এভাবেও লিখতে পারো, আবার এভাবেও লিখতে পারো, যা মন চাই লিখো, কোনো সমস্যা নেই। ধমনী শিরার পার্থক্য আমরা পড়াবো, আজকে না তবে। ঠিক আছে, ওকে ওকে। বৃক্ক মানে কিডনি, জি। ওকে ওকে ওকে, আর কোনো প্রশ্ন আছে কিনা দেখি দেখি দেখি। আচ্ছা, ওকে। কিডনি থেকে রক্ত ফেরত যাবে কেন? আচ্ছা ভাই, আপনি আমার নাম না হোমওয়ার্ক কি দেখি নাই জানি না, তোমার কমেন্ট আসার আগেই চলে গেছে। স্যার আমি কি, আমার কিডনি ডিজিজ আছে, সুস্থ হয়ে যাও, দোয়া করি। ওকে। হোয়াই কিডনি, লেফট কিডনি কেন উপরে, রাইট কিডনি কেন উপরে? ঠিক আছে, লেফট কিডনি কেন উপরে, রাইট কিডনি কেন নিচে? এই যে দেখাইলাম, লিভার যকৃতের অবস্থানের কারণে। এটা হচ্ছে যকৃত, দিস ইজ যকৃত, দিস ইজ যকৃত। যকৃত থাকার কারণে ডান কিডনিটা হয় একটু নিচে, আমাদের ডান পাশে থাকে যকৃত। ঠিক আছে, বিশাল যকৃতটা ডান দিকে থাকার কারণে ডান কিডনিটা নিচে, বাম কিডনিটা উপরে। ওকে, এই টুপির কাজটা কি? টুপি একটা গ্রন্থি, অ্যাড্রেনাল গ্রন্থি, এটা হরমোন ক্ষরণ করে। ঠিক আছে, ওকে, কথা ক্লিয়ার? আচ্ছা, ঠিক আছে। কোনটা বেশি ইম্পর্টেন্ট? দুইটাই ইম্পর্টেন্ট, কোনটা কম কোনটা বেশি এরকম কোনো হিসাব নেই, দুইটাই ইম্পর্টেন্ট। ঠিক আছে, ওকে। আচ্ছা, কি প্লিজ উত্তর দেন, আপনার প্রশ্নটাই তো আমি পড়তে পারিনি। এখানে মানে হাজার হাজার কমেন্ট আসতেছে, আমি এখানে খুঁজে পাচ্ছি না। ঠিক আছে, আমি আপনার প্রশ্ন পারলে অবশ্যই, মানে প্রশ্ন চোখে দেখলে অবশ্যই উত্তর দিব। আমাকে সরাসরি দেখতে চান, উদ্ভাসের কোনো না কোনো ব্রাঞ্চেই পাবেন। ঠিক আছে, কোনো না কোনো ব্রাঞ্চেই পাবেন উদ্ভাসের, অফলাইনে ক্লাস তো নেই। ঠিক আছে, ওকে ওকে ওকে। রেনাল কলিজা বুকে থাকে না, না কলিজা বুকের দিকে, মানে অ্যাকচুয়ালি পেটে থাকে, কিডনির উপরে। ঠিক আছে, ওকে। ক্ষরণ কি? ক্ষরণ কি? ক্ষরণ মানে নিঃসরণ, মানে ত্যাগ করা। ওকে, হ্যাঁ, রেনাল আর বৃক্ক সেম। ওকে, ক্ষরণ মানে ত্যাগ করা। ঠিক আছে, ওকে। আচ্ছা, এখন একটু খেয়াল করো, তাহলে বিষয়টা ক্লিয়ার হয়েছে। দিস ইজ রেচনতন্ত্র। এই ছবিটা যে এঁকেছি এটা কিসের ছবি? রেচনতন্ত্রের ছবি। ঠিক আছে, মানব রেচনতন্ত্র। এই ছবিটা কিসের ছবি? মানব রেচনতন্ত্র। তাহলে তোমাদের জন্য ছবি আঁকাটা আরেকবার একটু দেখাবো, সবাই মনোযোগ দিয়ে খেয়াল করো, সবাই মনোযোগ দিয়ে খেয়াল করো। দেখো, আমি যদি আরেকবার একটু আঁকি, কমলা রঙে আঁকলাম ধরো কিডনি,
তুমি কিভাবে আঁকবা? এই যে, আরে হইল না তো, হইল না, দেখো এই যে, এটা ধরো একটা কিডনি দিলা, একটু উপরে গিয়ে তুমি কি করবা, আরেকটা কিডনি এঁকে ফেলবা, এঁকে ফেললা, দুটা কিডনি হয়ে গেল। আচ্ছা, এখন তোমার যে কাজটা হবে সেটা হচ্ছে ইউরেটার এঁকে ফেলা। কিডনি থেকে যে বের হয়ে আসবে কি ইউরেটার, কি বের হয়ে আসবে ইউরেটার। দেখো গোড়ার দিকটা মোটা, নিচের দিকটা সরু, এই যে বের হয়ে আসলো ইউরেটার, গোড়ার দিকটা মোটা, নিচের দিকটা সরু। ঠিক আছে, ইউরেটার কোথায় মূত্র নিয়ে আসবে? মূত্রথলিতে। তো দিস ইজ দ্য থলি। এত বড় থাকবে না আসলে, এই যে, এই যে, এত মোটাও না, এই যে, ঠিক আছে, এই যে হইল। আচ্ছা, এই যে দেখো আমাদের মূত্রথলি তৈরি হয়ে গেছে। এটাই হচ্ছে অ্যাকচুয়াল রেচন তন্ত্র, এটাই হচ্ছে অ্যাকচুয়াল রেচন তন্ত্র। ঠিক আছে, এছাড়াও কি থাকবে? কিডনির ওপরে একটা গ্রন্থি থাকে, যার নাম আমি অলরেডি বলেছিলাম তোমাদের। কি গ্রন্থি বলো তো? অ্যাড্রেনাল গ্রন্থি বা সুপ্রারেনাল গ্রন্থি। কি নাম? অ্যাড্রেনাল গ্রন্থি বা সুপ্রারেনাল গ্রন্থি। দুই কিডনির উপরে দুইটা অ্যাড্রেনাল আর সুপ্রারেনাল গ্রন্থি থাকবে। আচ্ছা, আর এরপর তুমি ধমনী শিরা চাইলে দেখাই দিতে পারো, ওইটা অপশনাল। ঠিক আছে, তবে দেখাই দেওয়াটা বেটার। এই শিরা ধমনী দেখাই দেওয়াটা বেটার। তো ধরো আমি যদি হচ্ছে ধমনীটা ধরো আগে আঁকলাম, ধরো এইখান থেকে এইভাবে দেখানোটা হচ্ছে সুন্দর, ইজি হয়। এই যে, ঠিক আছে, ধরো এই যে, ঠিক আছে, এই যে ধরো ধমনী এঁকে ফেললাম। ঠিক আছে, এটা হচ্ছে কি ধমনী, এটা হচ্ছে কি রেনাল ধমনী। আর এখানে ধরো এঁকে ফেললাম শিরা, আরেকটা কালার দিয়ে আমি দেখাইতে পারি শিরা। ঠিক আছে, এই যে শিরা ধরো এই যে পেছন দিয়ে ব্লাড নিয়ে যাবে, এখান দিয়ে ঢুকেছে, এই যে এখান দিয়ে ঢুকেছে। ঠিক আছে, এখন এটা তো তুমি পুরোপুরি দেখাইতে পারবে না, এই যে পেছন দিয়ে ধরো আছে শিরা। ঠিক আছে, পেছন দিয়ে ধরো আছে শিরা। এই তো এইভাবে এঁকে দেখাইলেই হবে। কথা ক্লিয়ার? কারো যদি এখন কিছু প্রশ্ন থাকে কমেন্টে জানাতে পারো। হ্যাঁ, এক্সামে আঁকতে হবে। ঠিক আছে, মানুষের শরীরে দুইটা কিডনি থাকে, তাহলে একটা কিডনি যদি বের করে ফেলে আরেকটা কাজ করতে পারবে, সমস্যা নেই। ঠিক আছে, না আমি আসলে নীলফামারীতে কখনো ক্লাস নিই নেই, যাই নেই। ওকে, হ্যাঁ, দাঁড়িয়ে পানি খাইলে কিডনিতে সমস্যা হয়, কারণ ডিরেক্ট পানিটা তুমি যখন মানে ডিরেক্ট যখন পানিটা খাচ্ছ এখন একটু প্রেশার পড়ে আসলে। ঠিক আছে, দাঁড়াই খাইলে একটু প্রেশার পড়ে। হ্যাঁ, কাকতারু আঁকাইছি বলতে পারো। ঠিক আছে, ওকে, এটা যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে আসো, আমরা হচ্ছে একটু কিছু ডিটেইলস কথাবার্তা পড়ে ফেলি। দেখো, বিভিন্ন ধরনের রেচন অঙ্গ এবং রেচন পদার্থ নিয়ে কথা বলি। আমাদের শরীরে কি কি রেচন অঙ্গ আছে যদি একটু দেখি। আমাদের শরীরের প্রধান রেচন অঙ্গ হচ্ছে বৃক্ক, এটা হচ্ছে প্রধান রেচন অঙ্গ। মানব দেহের প্রধান রেচন অঙ্গ হচ্ছে বৃক্ক। এছাড়াও আছে কি ফুসফুস, আছে ত্বক বা চামড়া। তো কিডনি থেকে বের হয় কি রেচন পদার্থ হিসেবে? বের হয় মূত্র। ফুসফুস থেকে বের হয় নিঃশ্বাসের বায়ু মানে কার্বন ডাই অক্সাইড। আর ত্বক থেকে বের হবে কি ঘাম, এবং এছাড়াও লবণ জাতীয় যেসব ক্ষতিকর পদার্থ আছে সেগুলো বের হয়ে যাবে। ঠিক আছে, ওকে, এটা আমাদের খুব ইজি। তাহলে প্রধান রেচন অঙ্গ হচ্ছে কিডনি মানে বৃক্ক, এছাড়াও ফুসফুস, ত্বক এগুলোও হতে পারে। ত্বক দিয়ে বের হবে ঘাম, ত্বক দিয়ে বের হবে কি ঘাম আর লবণ জাতীয় পদার্থ, ফুসফুস দিয়ে বের হবে নিঃশ্বাস বায়ু। ওকে, এখন কিডনির উপরের বস্তুটা দেখো, বলে দিয়েছিলাম এই যে উপরের বস্তু অ্যাড্রেনাল গ্রন্থি বা সুপ্রারেনাল গ্রন্থি। ঠিক আছে, আচ্ছা, এখন একটু সামনে যাই। দেখো, ফার্স্টে ঘাম নিয়ে কথা বলেছে, ঘর্ম বা ঘাম। ঠিক আছে, ত্বকের লোমকূপ থেকে, ত্বকের লোমকূপ দিয়ে ঘাম বের হয়। হোয়াট ইজ লোমকূপ? আসো একটু বুঝে দেখি। ধরে নাও এটা হচ্ছে ত্বক, তো ত্বকের ভেতরে এরকম গর্ত থাকে। ঠিক আছে, এই যে এরকম গর্ত থাকে, এই গর্তের ভেতর থেকে কি বের হয় বলতো? এই গর্তের ভেতর থেকেই হচ্ছে এরকম এই যে লোম বের হয়ে থাকে, যে আমাদের যে লোমটা থাকে না, লোম কিন্তু যে গর্তের ভেতর থেকেই বের হয়ে থাকে। ঠিক আছে, এই লোমের যে গোড়া এটাকে বলা হচ্ছে কি লোমকূপ। এই জায়গাটাকেই বলা হচ্ছে কি বলতো? লোমকূপ। দিস ইজ দা লোমকূপ। ঠিক আছে, এই লোমকূপের ভেতরেই কি থাকে? বর্জ্য পদার্থ আকারে তৈরি হয় কি ঘাম। এই লোমকূপের ভেতরেই কি অবস্থান করে? ঘাম অবস্থান করে। অর্থাৎ যখন আমরা ঘামি তখন এই ছিদ্রটা দিয়েই হচ্ছে ঘাম বের হয়ে আসে। কি বের হয়ে আসে? ঘাম বের হয়ে আসবে। ঠিক আছে, ওকে, হ্যাঁ, অ্যাড্রেনাল গ্ল্যান্ড হরমোন তৈরি করে আজমাইন, অ্যাড্রেনাল গ্ল্যান্ড হরমোন তৈরি করবে। আচ্ছা, ঘাম লবণাক্ত হয় কেন? কারণ ঘামের ভেতরে যে ক্ষতিকর লবণগুলা দ্রবীভূত থাকে, ঘামের সাথে লবণগুলাও মিশে থাকে। ঠিক আছে, হোয়াট ইজ পরিপাক? একজন শহীদ হয়ে যাচ্ছে আকাশ, পরিপাককে জিজ্ঞাসা করতে করতে
পরিপাক কি জিজ্ঞাসা করতে করতে শহীদ হয়ে যাচ্ছে। আচ্ছা মুজাহিদ শুনো, আমরা যারা উদ্ভাসে ক্লাস নেই, শুধু আমি না, আমি সহ উদ্ভাসের যত টিচার আছে আমরা সবাই শুধুমাত্র উদ্ভাসেই পড়াই, মানে উদ্ভাস উন্মেষ, অ্যাডমিশন আর একাডেমিক, ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন, ভার্সিটি অ্যাডমিশন আর একাডেমিক পড়াশোনার জন্য হচ্ছে আমরা নামটা দিয়েছি উদ্ভাস, আর মেডিকেল অ্যাডমিশনের জন্য আমরা নামটা দিয়েছি উন্মেষ। তো তোমরা যে যেসব ভাইয়াদের ক্লাস দেখো, ভাইয়া আপনাদের ক্লাস করো দেখো, আমরা শুধুমাত্র উদ্ভাস উন্মেষেই পড়াই, এর বাইরে অন্য কোথাও আমাদের কোনো কানেক্টিভিটি নাই, ঠিক আছে? এটা একটু মাথায় রাখবা। ওকে, ঘাম এখানে কিভাবে তৈরি হয়, ঘাম তৈরির প্রক্রিয়াটা আলাদা, ঠিক আছে? তো আমাদের এই ত্বকের নিচে হচ্ছে এরকমই ঘামগুলা তৈরি হচ্ছে, এই ঘামটা হচ্ছে পরে বাষ্প আকারে বের হয়ে যাচ্ছে, বাষ্প আকারে এই ঘামটা বের হয়, বাষ্প আকারে ঘাম বের হওয়ার পরে বাইরের তো তাপমাত্রা হচ্ছে তুলনামূলক কম, ঠিক আছে? কম তাপমাত্রার কারণে এই বাষ্পটা তরল হয়ে যায়, এই জন্য আমরা হচ্ছে পিঠে হাত দিলে ভেজা ভেজা দেখতে পাই, ঠিক আছে? হ্যাঁ, মানব দেহে কতগুলো লোমকূপ আছে এরকম কোনো হিসাব নাই। তোমার গায়ে কতগুলো লোম আছে তার কি কোনো হিসাব আছে? নাই। তো এই জন্য লোমকূপ কয়টা আছে এটারও হিসাব নেই। দেখো, ঘাম প্রথমে বের হয় বাষ্প আকারে, পরে সেটা পানিতে পরিণত হয়, ঠিক আছে? ঘাম বের হয় বাষ্প আকারে, পরে সেটা, সরি উল্টা বললাম, সরি সরি সরি, বের হয় তরল আকারেই, পরে সেটা বাষ্পে পরিণত হয়ে যায়, ঠিক আছে? বের হয় তরল আকারে, যে তরল ঘাম বের হয়ে আসে, আমি উল্টা বলছি, দেখো ঘাম কিন্তু তরল আকারে বের হয়ে আসবে, পরে সেটা বাষ্পে পরিণত হবে। ওকে, এটা যদি ক্লিয়ার হয়ে থাকে ঘামের বিষয়টা, দেখো তাহলে ঘামের উপাদান কি? পানি, লবণ, সামান্য কার্বন ডাই অক্সাইড এবং অন্যান্য ক্ষতিকর পদার্থ। দেখো ঘামে লবণ আছে, এই জন্য ঘামে হচ্ছে লবণাক্ত লাগে, ঠিক আছে? ওকে, কারো ঘাম বেশি হয় কারো ঘাম কম হয়, এটা তার বিপাক ক্রিয়ার উপর নির্ভর করে, ঠিক আছে? তার বিপাক ক্রিয়া এবং আরো কিছু হরমোনাল ক্রিয়ার উপর নির্ভর করে। আচ্ছা, আসলে লোম না থাকলে হচ্ছে তোমার জীবাণু দ্বারা সংক্রমিত হওয়ার একটা সুযোগ আছে, ঠিক আছে? মানে এটা প্রতিরক্ষা যখন পড়াবো তখন তোমাদেরকে বলবো, দেহের রোগ প্রতিরোধ ব্যবস্থা যখন পড়াবো তখন বলে দিব। আসো একটু সামনে যাই। মূত্র, মূত্র দেখো শেষ পর্যন্ত তোমাদেরকে এখন এই মূত্র নিয়েও পড়াশোনা করা লাগতেছে, ঠিক আছে? তো দেখো মূত্রের ব্যাপারটা কি। কিডনি যেটা আছে, বৃক্ক, এই বৃক্ককে মূত্র তৈরির কারখানা বলা হয়। কি বলা হয়? কিডনিকে মূত্র তৈরির কারখানা বলা হয়, ঠিক আছে? কিডনি হচ্ছে ছাঁকনির মতো কাজ করে। দেখো রক্ত, এই রক্তের ভেতরে শুধু যে রক্তকণিকা এবং রক্তরস এগুলাই থাকে তা না, বিভিন্ন ধরনের বর্জ্য পদার্থও থাকে। কি থাকে? বর্জ্য পদার্থও থাকে, ঠিক আছে? রক্ত এবং বর্জ্য পদার্থ কোথায় যায়? এই রক্ত এবং বর্জ্য পদার্থ একসাথে ভাসতে ভাসতে কোথায় যায় জানো? এই রক্ত এবং বর্জ্য পদার্থ যায় হচ্ছে কিডনিতে। কোথায় চলে যায়? কিডনিতে চলে যায়, অর্থাৎ বৃক্কে চলে যায়। এবং বৃক্ক কি করে? এটাকে ছেঁকে ফেলে, ফিল্ট্রেশন করে, এটা তো ছাঁকন যন্ত্র। ফিল্টার করার পর যেটা রক্ত, এই বিশুদ্ধ রক্ত কোথায় চলে যাবে? বিশুদ্ধ রক্ত দেহে থেকে যাবে, ঠিক আছে? এবং যে বর্জ্য পদার্থ যেটা আছে, এই বর্জ্য পদার্থ যেটা আছে সেটা কিন্তু দেহ থেকে বের হয়ে যাবে। বর্জ্য পদার্থ যেটা আছে সেটা কি হয়ে যাবে? বের হয়ে যাবে, বের হবে, দেহ থেকে বের হবে, অর্থাৎ মূত্র তৈরি করে ফেলবে। কিভাবে বর্জ্য পদার্থ মূত্র তৈরি করবে? এই বর্জ্য পদার্থই পরিণত হবে কিসে? মূত্র তৈরি করে ফেলবে। তার মানে রক্তকে ছেঁকে ফেলার পর দেখো বিশুদ্ধ রক্ত, ঠিক আছে? তাহলে দেখো রক্ত আর বর্জ্য পদার্থ গেল কোথায়? কিডনিতে। কিডনিতে যাওয়ার পর বিশুদ্ধ রক্ত দেহে থেকে গেল, কিন্তু যে বর্জ্য পদার্থ যেটা ছিল সেটা মূত্র আকারে দেহ থেকে বের হয়ে গেল, ঠিক আছে? আচ্ছা, আমরা যখন কোনো কিছু খাওয়ার পর পানি খাই, সেই পানিগুলো কি খাবারকে ভাসিয়ে রাখে? দেখেন, পানি খাবারকে আসলে ভাসিয়ে রাখে না, পাকস্থলীতে পানি যায়, এরপর ওই পানিটা পাকস্থলী থেকে চাহিদা অনুযায়ী দেহের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে, এমনকি রক্তেও চলে আসে। আর খাদ্য পরিপাকের জন্য যতটুকু পানি দরকার সেটা কিন্তু পাকস্থলীতে থেকে যায়, ঠিক আছে? ওকে, মূত্র হলুদ হয় কেন ভাইয়া? চমৎকার একটা প্রশ্ন। মূত্রের ভেতরে ইউরিক্রোম নামক একটা রঞ্জক পদার্থ আছে। নামটা কি? ইউরিক্রোম, ঠিক আছে? ইউরিক্রোম নামক একটা রঞ্জক পদার্থ আছে, একটা পিগমেন্ট আছে। এই ইউরিক্রোম নামক পিগমেন্ট থাকার কারণে মূত্রের রংটা হলুদ হয়, ঠিক আছে? ওকে ওকে, ঘাম বেশি হলেও ভালো না কম হলেও ভালো, এটা তোমার শরীরের অবস্থার উপর নির্ভর করতেছে, ঠিক আছে? ওকে, আচ্ছা তোমরা এত মানে যখন বোঝানোর সময় যদি তোমরা কোশ্চেন করে রাখো, মানে এখানে একের পর এক কেউ মানে কমেন্ট করা থামাচ্ছে না, সেম কোশ্চেন হাজারবার করে রাখতেছে, কোনোটাই এই জন্য ভালো মতো পড়তে পারতেছি না। একটু থামো, কমেন্ট করা অফ করো, আমি বোঝানো শেষ করি, তারপর তোমরা প্রশ্ন করো, ঠিক আছে? ওকে, এখন শোনো, মূত্র লবণাক্ত কেন বোকা? মূত্রে লবণ থাকে তাই মূত্র লবণাক্ত। আর তার চেয়ে মজার কথা, তুমি কি মূত্র খেয়ে দেখছো যে মূত্র লবণাক্ত? তোমার কে বলছে? তুমি না জানলা কেমনে বলো তো?
আচ্ছা আসো সামনে যাই। হ্যাঁ লবণাক্ত ঠিক আছে, কারণ এর মধ্যে লবণও সামান্য পরিমাণে থাকে, কিন্তু হচ্ছে তো এই টেস্ট তো তোমার জানার কথা না, তাই না? আচ্ছা আসো একটু সামনে যাই। দেখো মূত্রের মাধ্যমেই দেহের শতকরা 80% নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ পরিত্যক্ত হয়। বলেছিলাম না কি হবে, এই যে নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ দেহ থেকে বের হয়ে যাবে রেচনের মাধ্যমে। তো এটাই দেখো বলা হইলো যে মূত্রের মাধ্যমে শতকরা 80% নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ দেহ থেকে বের হয়ে যাবে। ঠিক আছে, মূত্র যদি লাল হয় তাহলে কি হবে? মূত্র লাল হওয়া খুবই খারাপ লক্ষণ। মূত্র লাল হওয়া খুবই খারাপ লক্ষণ, তার মানে আপনার রক্তে পানির পরিমাণ কমে গেছে, রক্ত ঘন হয়ে গেছে, দেহে পানি শূন্যতা দেখা দিচ্ছে, এরকম সময় হচ্ছে কিডনি নষ্ট হওয়ার একটা রিস্ক থাকে কিন্তু। ঠিক আছে, ওকে। এখন আসো সামনে যাই। শোনো, তোমরা যদি দুষ্টামি করো আমি এমন রোস্টিং করব, বুঝছো? আমার সাথে যদি দুষ্টামি করতে আসো একদম পুরো রোস্ট হয়ে, বুঝছো, একদম কি হয়ে যাবে, একদম কাবাব হয়ে যাবে। রোস্ট তো না, একদম কাবাব বানাই ফেলবো। সাবধান, দুষ্টামি করো না আমার সাথে। আসো সামনে যাই। দেখো যকৃৎ নিয়ে কথা বলতেছি। যকৃৎ মানে কি? লিভার, অনেকে এটাকে কলিজা বলে, সেটাই যকৃৎ। আমাদের দেহে অতিরিক্ত অ্যামাইনো অ্যাসিডকে ভেঙে ইউরিয়া, ইউরিক অ্যাসিড, অ্যামোনিয়া ইত্যাদি নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থে পরিণত করে। তার মানে নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ কোনটা আছে? ইউরিয়া, ইউরিক অ্যাসিড, আর হচ্ছে কি তোমার হচ্ছে কি বললো এখানে, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, আর কি অ্যামোনিয়া। ঠিক আছে, তো যকৃতের ভেতরে কি তৈরি হবে? ইউরিয়া তৈরি হবে। ইউরিয়াও কিন্তু বর্জ্য। এই যে আমরা বারবার বলতেছি না, নাইট্রোজেন ঘটিত বর্জ্য। এই নাইট্রোজেন ঘটিত বর্জ্য কি কি আছে বলতো? ইউরিয়া আছে, ইউরিক অ্যাসিড, ইউরিক অ্যাসিড, তারপর কি অ্যামোনিয়া। ইউরিয়া, ইউরিক অ্যাসিড, এটার নাম হচ্ছে অ্যামোনিয়া। ঠিক আছে, অ্যামোনিয়া, এই জিনিসগুলা তৈরি হবে। ঠিক আছে, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, অ্যামোনিয়া, এই নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থগুলা কোথায় তৈরি হবে? যকৃতে তৈরি হবে। ঠিক আছে, এরপর সেটা কিডনির মধ্য দিয়ে ছেকে মূত্র আকারে বের হয়ে যাবে। ওকে, মূত্র হোয়াইট হওয়া অবশ্যই ভালো। ঠিক আছে, মূত্র হোয়াইট হওয়া অবশ্যই ভালো, কারণ এখানে পানির পরিমাণ বেশি আছে। তো এখন তোমাদের জন্য অপেক্ষা করছে কিছু এমসিকিউ। ঠিক আছে, যে এমসিকিউ গুলো তো আমরা পরে আলোচনা করতেই পারবো, তার আগে তোমাদেরকে একটা জিনিস সামারাইজ করি। সবাই লক্ষ্য করো, আমরা যে খাবার খাই এগুলো হচ্ছে জটিল খাবার। কেমন খাবার? জটিল খাবার। এই জটিল খাবার আমাদের দেহ গ্রহণ করতে পারে না, তো এদেরকে কিসে পরিণত করার দরকার হয়? সরল খাদ্য উপাদানে পরিণত করার দরকার হয়। তো কোন প্রক্রিয়ায় জটিল খাবার সরল খাদ্য উপাদানে পরিণত হয় আমরা সবাই জানি। প্রক্রিয়াটার নাম হচ্ছে পরিপাক। প্রক্রিয়াটার নাম কি? পরিপাক। তো পরিপাক একটা তন্ত্রের মধ্যে সম্পন্ন হয়, এই তন্ত্রটাকে বলা হয় পরিপাক তন্ত্র। তো ধরে নাও দিস ইজ দ্য পরিপাক তন্ত্র আমি বুঝাইলাম, মানে পৌষ্টিক নালী বুঝাইলাম। তো এই পরিপাকৃত সরল খাদ্য, এই পরিপাকৃত সরল খাদ্য কি হবে? এই পরিপাকৃত সরল খাদ্য হচ্ছে কোথায় চলে আসবে? কোষে চলে আসবে। কি হবে? পরিপাকৃত সরল খাদ্য বস্তু কোথায় চলে আসবে বলো? কোষে চলে আসবে। ঠিক আছে, তো ধরে নাও দিস ওয়ান ইজ কোষ। এই যে আমি জিনিসটা এঁকেছি এটা কি একটা কোষ। ঠিক আছে, তো কোষের ভেতরে খাদ্য আসছে। তো এই খাদ্য থেকে খাদ্য কি করবে? অক্সিজেনের সাথে বিক্রিয়া করবে। কার সাথে? অক্সিজেনের সাথে। তৈরি করবে কি? কার্বন ডাই অক্সাইড, তারপরে হচ্ছে পানি এবং শক্তি, তাই না? এই প্রক্রিয়াকে আমরা বলি কি? শ্বসন প্রক্রিয়া। কি বলি? শ্বসন প্রক্রিয়া। এই যে তোমার কার্বন ডাই অক্সাইডটা তৈরি হয়েছে না, এই যে কার্বন ডাই অক্সাইডটা তৈরি হয়েছে না, এটা কোথায় চলে আসবে? কোষ থেকে চলে আসবে হচ্ছে রক্তে। কোষ থেকে চলে আসবে কোথায়? রক্তে। ঠিক আছে, তো রক্তের সাথে মিশে যাবে কে? কার্বন ডাই অক্সাইড। কোষ থেকে চলে আসবে রক্তে, রক্তে চলে যাবে কে? কার্বন ডাই অক্সাইড। এই রক্তের মধ্য দিয়ে কার্বন ডাই অক্সাইড কোথায় যাবে জানো? রক্তের মধ্য দিয়ে কার্বন ডাই অক্সাইড চলে যাবে হচ্ছে তোমার ডাইরেক্ট চলে যাবে হচ্ছে, আগে যাবে হৃৎপিণ্ডে, হৃৎপিণ্ড থেকে চলে যাবে ফুসফুসে। তো এরপর ফুসফুস থেকে এই কার্বন ডাই অক্সাইড কি হয়ে যাবে? নিঃশ্বাসের সাথে বের হয়ে যাবে। নিঃশ্বাসের সাথে কি বের হয়ে যাবে? কার্বন ডাই অক্সাইড বের হয়ে যাবে। তাহলে একটা বর্জ্য পদার্থ বের হয়ে গেল। হইল? একটা বর্জ্য পদার্থ বের হয়ে গেল। আচ্ছা, এরপর দেখো এই যে খাদ্য উপাদান তো কোষে গিয়েছিলই, খাদ্য উপাদানের কিছুটা আবার কোথায় যাবে? অতিরিক্ত খাদ্য উপাদান আবার কি হবে জানো? খাদ্য উপাদান আরেকটা জায়গায় যাবে, সেই জায়গাটার নাম হচ্ছে যকৃৎ। আমরা একটু অন্য কালারে আঁকাই। খাদ্য উপাদান কোথায় যাবে? আরেকটা বিশেষ অঙ্গে যাবে। এই অঙ্গটার নাম কি জানো?
এই অঙ্গটার নাম হচ্ছে যকৃৎ। আমি ছোট্ট করে এর পরিচয়টা লিখে রাখতাম। এই অঙ্গটার নাম হচ্ছে যকৃৎ। ঠিক আছে, তো যকৃতের ভেতরে খাদ্য আসছে। তো এই অতিরিক্ত খাদ্য যেগুলা, অতিরিক্ত খাদ্য যকৃতে ভেঙে চুরে বিভিন্ন জিনিসে পরিণত হবে। যেমন যদি আমরা গ্লুকোজের কথা বলি, পরিপাকের ফলে শর্করা থেকে তো গ্লুকোজ তৈরি হয়, তো যকৃতে অতিরিক্ত গ্লুকোজ কিসে পরিণত হবে? গ্লাইকোজেনে পরিণত হবে। কিসে পরিণত হবে? গ্লাইকোজেনে। ঠিক আছে, এরপর যদি আমরা অ্যামাইনো অ্যাসিডের কথা বলি, মানে পরিপাকের ফলে আমিষ ভেঙে তৈরি হয় অ্যামাইনো অ্যাসিড। ঠিক আছে, তো এই অ্যামাইনো অ্যাসিড, এই অ্যামাইনো অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড, এই অ্যামাইনো অ্যাসিড ভেঙে চুরে বিভিন্নভাবে কিসে পরিণত হবে জানো? ইউরিয়াতে পরিণত হবে। কিসে পরিণত হবে? ইউরিয়া। তারপরে আরেকটা যৌগ নাম হচ্ছে অর্নিথিন, এসবে পরিণত হবে। ইউরিয়া, অর্নিথিন এসবে পরিণত হবে। তো যেটা হচ্ছে যে ইউরিয়া, যেটা হচ্ছে ইউরিয়া, এই ইউরিয়া কি করবে জানো? ইউরিয়া কি করবে? ইউরিয়া চলে আসবে রক্তে। কোথায় চলে আসবে? রক্তে। তো রক্ত আর ইউরিয়া, রক্ত আর ইউরিয়া চলে যাবে কিডনিতে। কোথায় চলে যাবে? কিডনিতে চলে যাবে। এই রক্ত আর ইউরিয়া একসঙ্গে চলে যাবে কোথায়? কিডনিতে চলে আসবে। ঠিক আছে, এই যে ধরো হচ্ছে কিডনি। ঠিক আছে, এই যে কিডনি, তো কিডনিতে চলে আসছে কি? রক্ত ইউরিয়া। তো রক্ত ইউরিয়া কিডনিতে আসার পর, রক্ত ইউরিয়া কিডনিতে আসার পর এখান থেকে রক্ত হচ্ছে বিশুদ্ধ রক্ত বের হয়ে যাবে। কি হয়ে যাবে? বিশুদ্ধ রক্ত বের হয়ে যাবে। ঠিক আছে, আর যেটা হচ্ছে বর্জ্য পদার্থ মানে ইউরিয়া, এই বর্জ্য পদার্থ এই যে ইউরেটারের মধ্য দিয়ে মূত্রথলিতে চলে যাবে। ইউরেটারের মধ্য দিয়ে মূত্রথলিতে চলে যাবে। তাহলে আজকের ক্লাসে আমরা যত যা বললাম সেটার সামারাইজিং কথা হচ্ছে এইটা, সামারাইজিং কথা হচ্ছে এইটা। হ্যাঁ, ইউরিয়া সার। ঠিক আছে, আচ্ছা, থুতনির ইংরেজি চীন। আসেন এখন শুরু থেকে শেষটা একটু বলি আপনাদেরকে। হ্যাঁ, শুরু থেকে শেষটা বলি। অ্যামাইনো অ্যাসিডের সিম্বল কি? অ্যামাইনো অ্যাসিডের কোনো সিম্বল নাই। অ্যামাইনো অ্যাসিড অনেক ধরনের আছে, বুঝছেন, একটা নির্দিষ্ট জিনিস না। আচ্ছা, এখন একটু শুনেন, শুরু থেকে বলি। দেখেন, জটিল খাদ্য থেকে পরিপাক প্রক্রিয়ায় সরল খাদ্য তৈরি হলো, সেগুলো কোষে আসবে। কোষে এসে শ্বসন প্রক্রিয়ায় শক্তি কার্বন ডাইঅক্সাইড তৈরি করবে। এই কার্বন ডাইঅক্সাইড রক্তের মাধ্যমে ফুসফুসে যায়, ফুসফুস থেকে আবার নিঃশ্বাসের সাথে আমরা কার্বন ডাইঅক্সাইড বের করে দিচ্ছি, গেল। আচ্ছা, অতিরিক্ত যে খাদ্য সেটা লিভারে চলে যাচ্ছে, যকৃতে চলে যাচ্ছে। তো যকৃতে দেখা যায় অতিরিক্ত গ্লুকোজ গ্লাইকোজেনে পরিণত হয়ে জমা থাকে। অতিরিক্ত অ্যামাইনো অ্যাসিড ভেঙে যায়, ভেঙে গিয়ে বিভিন্ন উপাদান তৈরি করে। এর মধ্যে অন্যতম দুটো উপাদান হচ্ছে ইউরিয়া এবং অর্নিথিন। ঠিক আছে, তো ইউরিয়া একটা নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ, ইউরিয়ার মধ্যে নাইট্রোজেন আছে। তো এই নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ ইউরিয়া রক্তের সাথে মিশে যায়। ইউরিয়া রক্তের সাথে মিশে কোথায় চলে আসে? কিডনিতে চলে আসে। কিডনি তো রক্তকে ছেঁকে ফেলে, ছেঁকে বিশুদ্ধ রক্তটাকে আবার দেহে ফেরত পাঠায় দেয়। আর যে ইউরিয়া সহ অন্যান্য যে বর্জ্য আছে সেগুলাকে মূত্রথলির ভেতর দিয়ে এই ইউরেটারের ভেতর দিয়ে মূত্রথলিতে পাঠায় দেয়। এরপর মূত্রথলিতে কিছু সময় জমা থাকে মূত্র, এরপর যখন বেশি ভরে ভরে যায় তখন মূত্রত্যাগের ইচ্ছা জাগে, আমরা হিসু করে দিই, শেষ, মূত্রত্যাগ করে দিই। ঠিক আছে, কথা ক্লিয়ার? হ্যাঁ, মূত্র তৈরিরও রাসায়নিক বিক্রিয়া আছে। ওকে 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 গাছে মূত্র ত্যাগ করলে যে গাছ ইউরিয়া সার পেয়ে যাবে ব্যাপারটা এরকম না। আপনার যত টানে ইউরিয়া আছে তার চেয়ে বেশি আর অন্যান্য ক্ষতিকর উপাদান আছে, এতে গাছের আরো ক্ষতি হয়ে যাবে। তো সব পেট ব্যথার কারণে কিডনি না, পেট বিভিন্ন কারণে ব্যথা হইতে পারে। ঠিক আছে, ওকে, আসেন ফাইনালি একটু আপনাদের কুইজগুলো আমরা একটু দেখে ফেলি। দেখেন কি বলেছে, যে তানজিম সে লম্বা একটা দৌড় দিল, দৌড় শেষে সে হাঁপাতে লাগলো। তো সে বড় বড় শ্বাস নিচ্ছিল এবং একই সাথে ঘামতেও লাগলো। তো শ্বাস এবং ঘামের সাথে তানজিমের দেহ থেকে কোন বর্জ্য পদার্থ ত্যাগ হচ্ছিল? দেখেন, শ্বাসের সাথে ত্যাগ হচ্ছিল কার্বন ডাইঅক্সাইড, আর হচ্ছে ঘামের সাথে ত্যাগ হচ্ছিল অক্সিজেন। কিন্তু মজার কথা হচ্ছে ঘামের সাথে কিন্তু কার্বন ডাইঅক্সাইডও যাচ্ছিল। দেখেন তো, একটু মনে করে দেখি। দেখেন তো, যখন আমরা ঘাম পড়িয়েছিলাম ঘামের মধ্যে সামান্য কার্বন ডাইঅক্সাইড থাকে না? ঘামের মধ্যে কিন্তু সামান্য কার্বন ডাইঅক্সাইড থাকে। আর নিঃশ্বাসের সাথে তো আবার এই যে নিঃশ্বাসের সাথে দেখেন এই যে তোমার ফুসফুস দিয়ে তো কার্বন ডাইঅক্সাইড যাই। তাহলে দেখো, এই যে তানজিম শ্বাস এবং ঘামের মধ্য দিয়ে তার কোন বর্জ্য পদার্থ বের হয়ে যাচ্ছিল? কার্বন ডাইঅক্সাইড। কোনটা আনসার হবে? ক, কার্বন ডাইঅক্সাইড। ঠিক আছে, হ্যাঁ, তোমরা অনেকেই সঠিক উত্তর দিয়েছো। এই যে পূর্ণতা, জান্নাত, নিহাল, ফাইরোজ, প্রত্যাশা, জাভিদ, জান্নাত, মাইশা, ওকে ওকে, জোস, চমৎকার। পরের প্রশ্নটা দেখি, তানজিমের নিঃশ্বাসের বায়ুতে কি কি আছে? তানজিমের নিঃশ্বাসের বায়ুতে কার্বন ডাইঅক্সাইড তো অবশ্যই আছে, আর আছে জলীয় বাষ্প। আনসার হচ্ছে 1 আর 3, অ্যামোনিয়া তো থাকবে না। তাহলে আনসার হচ্ছে 1 আর 3। সো কারেক্ট আনসার ইজ খ।
কারেক্ট আনসার ইজ বি। ইয়েস, মাইশা, জিশান, সাবিদ, আব্দুল্লাহ, সিমরিন, সাহিতা, রাকা, তানজিম। ওকে, চমৎকার। এখন আপনাদের জন্য আছে কুইজ। সবাই আগে মনোযোগ দিয়ে কুইজটা দেখেন, আমরা আগেই লঞ্চ করছি না। দেখেন, নিচের কোনটি রেচন তন্ত্রের অঙ্গ? আজকের একমাত্র কুইজ, খুবই ইজি কোশ্চেন, আনসার করে ফেলো। এটা যদি 100% পারেন আপনারা, আমরা এবার লঞ্চ করে দিচ্ছি। দেখো তোমরা আনসার করো, কেউ ভুল করো না ভাই, ঠান্ডা মাথায় আনসার করো। মানুষের তো একটা কিডনি নিয়েও বাঁচে, তাহলে দুইটা কিডনি কেন থাকে? তো আল্লাহ দিছে দুইটা কিডনি যাতে তুমি স্বাভাবিক মতো স্মুথলি কাজ কমপ্লিট করতে পারো। যে একটা কিডনি দিয়ে বাঁচে তার কিন্তু অবশ্যই কিছু না কিছু কমপ্লিকেশন হয়, সে খুব আরাম করে থাকে না। আচ্ছা জাভেদ, ইনশাল্লাহ কখনো সাভার ব্রাঞ্চে ক্লাস নিলে তো অবশ্যই জানানো হবে তোমাদেরকে, ঠিক আছে? তো আমি হচ্ছে আপাতত প্রায় শান্তিনগর ব্রাঞ্চে যাই উইকলি। তো তোমরা যারা শান্তিনগর ব্রাঞ্চে পরীক্ষা দাও তাদের সঙ্গে দেখা হওয়ার একটা সুযোগ আছে। ফার্মগেটেও যাই, সুযোগ আছে। আর শুক্রবারে হচ্ছে ওই উদ্ভাসিত মুখ আছে, ঠিক আছে? তো এই উদ্ভাসিত মুখে তোমাদের যে ভাইয়া পুরো এবার এসএসসি পরীক্ষা দিচ্ছে, তো ওদের জন্য একটা কম্পিটিশন হবে, কুইজ মানে এমসিকিউ কম্পিটিশন। তো এটাতে হচ্ছে তোমাদের কোনো যদি আত্মীয় স্বজন বা বড় ভাই বোন কেউ এবার এসএসসি পরীক্ষা দিয়ে থাকে তারাও পার্টিসিপেট করতে পারবে, ওদেরকে বলে দিও। আর সেক্ষেত্রে যদি তোমরাও আসতে চাও দেখা সাক্ষাৎ করে যেতে পারো, কোনো না কোনো ভাইয়া অবশ্যই কোনো না কোনো ব্রাঞ্চে যাবে। তো আমি হয়তো ইনশাল্লাহ রাজবাড়ি ব্রাঞ্চে যাব, ঠিক আছে? এবার উদ্ভাসিত মুখের সেমিনার নিতে হচ্ছে আমি ওদিন যারা পরীক্ষা দিতে আসবে তাদের সঙ্গে রাজবাড়ির ব্রাঞ্চে দেখা হবে আমার ইনশাল্লাহ। যদি রাজবাড়ির কেউ থাকো তাদের সঙ্গে হচ্ছে উদ্ভাসের যে রাজবাড়ির ব্রাঞ্চটা আছে সেখানে দেখা হবে ইনশাল্লাহ, ঠিক আছে? ওকে, এটা আমি আগে থেকেই বলে দিলাম। যাও, যারা কেউ রাজবাড়ির থাকলে তার সঙ্গে দেখা হবে। উত্তরার ব্রাঞ্চে যদি কখনো যাই জানাবো, ঠিক আছে? যাই এক এক সময় তো এক এক সময়, ঠিক আছে? আচ্ছা, ফরিদপুরে হচ্ছে এর আগে গিয়েছিলাম। ফরিদপুর ব্রাঞ্চে লাস্ট গিয়েছিলাম হচ্ছে যে তোমাদের ম্যাথ অলিম্পিয়াড যখন হয় তখন গিয়েছিলাম ফরিদপুরে, ঠিক আছে? অ্যাডমিশনে এই বছরও মানিকগঞ্জ গিয়েছি। ওকে, আর মালিবাগে তো হ্যাঁ অ্যাডমিশনে প্রায় যাওয়া হয়। ওকে, ঠিক আছে, তাহলে আমরা আনসারটা এখন ক্লোজ করে দিচ্ছি। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আপনারা ভুল করেছেন অনেকেই, যদিও 87% স্টুডেন্ট কারেক্ট আনসার দিতে পেরেছেন, তারপরেও অনেকে ভুল করেন, ঠিক আছে? ওকে, আচ্ছা, মিরপুরে লাস্ট উইকেও গিয়েছিলাম, মিরপুর ব্রাঞ্চে। তো অ্যাডমিশনের ক্লাস ছিল আসলে। ওকে, হ্যাঁ মিরপুর 10-এ, ওই যে স্টেডিয়ামের অপোজিটে যেটা। ওকে, আমরা হচ্ছে লিডার বোর্ডটা যদি একটু দেখে ফেলি। লিডার বোর্ডটা পাবলিশ করে দিয়েছি, তার আগে আনসারটা বলে ফেলি। রেচনতন্ত্রের অংশ মাত্র সবারই বোঝার কথা, আনসার হবে বৃক্ক, কিডনি। তো সবচেয়ে কম সময় কারেক্ট আনসার দিয়েছে জিহান, কংগ্রাচুলেশনস জিহান। এরপর আছে অনুভব, আয়শা, বোরহান, আকাশ, লামিম, রাফি, মুবিন, মুনতাকা, সাদ চৌধুরী, সিমমিন। কংগ্রাচুলেশনস তোমাদেরকে। এর বাইরেও যারা কারেক্ট আনসার দিতে পেরেছো কিন্তু লিডার বোর্ডে নাম আসে নাই, তোমাদেরকেও অনেক 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 অভিনন্দন, ঠিক আছে? হ্যাঁ, রংপুরেও গিয়েছি এবছরই, মেডিকেল অ্যাডমিশন টেস্টের ওরিয়েন্টেশন ক্লাস নিতে রংপুরে গিয়েছিলাম, ঠিক আছে? তোমাদের হচ্ছে যে খামার মোড়ে যে ব্রাঞ্চটা সেখানে গিয়েছিলাম। তো এখন আসো রেচন পদার্থের জন্য, রেচন পদার্থ দেহের জন্য ক্ষতিকর এবং অপ্রয়োজনীয়, এটা আমরা জানি। তো রেচন তন্ত্রের মাধ্যমে দেহ থেকে রেচন পদার্থ নিষ্কাশিত হয়, ওকে, এটাও আমরা জানি। তো রেচন তন্ত্রের চিহ্নিত চিত্র অঙ্কন করো, অলরেডি ক্লাসে প্র্যাকটিস করিয়েছি। এরপর দেহের বর্জ্য পদার্থ রেচন অঙ্গের মাধ্যমে নিষ্কাশিত হয় ব্যাখ্যা করো, এটাও তোমরা সুন্দর করে পড়া থেকে ব্যাখ্যা করতে পারবা। জি, রাজবাড়ী, ফরিদপুর, তামিম। ওকে ওকে ওকে, তাহলে হ্যাঁ, উত্তরণ হচ্ছে বিসিএস এর জন্য কোচিং, বুঝছো? যারা বিসিএস ক্যাডার হইতে চায় তাদের কোচিং হচ্ছে উত্তরণ, এটা উদ্ভাসেরই প্রতিষ্ঠান। ওকে, তো আজকের ক্লাস এই পর্যন্তই ছিল। ও আরেকটা ব্যাপার একটু দেখি, এটা তো নমুনা সৃজনশীল, সরি, হোমওয়ার্ক। দেখো হোমওয়ার্ক ফাইনালি দেখো, যে এটা তো কিডনির ছবি দেখতেই পাচ্ছি। তো চিত্র এ, মূত্র তৈরির কারখানা বলা হয় কেন ব্যাখ্যা করো। কিডনিকে মূত্র তৈরির কারখানা কেন বলা হয় ব্যাখ্যা করতে বলবে। আর মানব দেহে এর গুরুত্ব মানে কিডনির গুরুত্ব কি সেটা ব্যাখ্যা করতে হবে, ঠিক আছে? ওকে, ঠিক আছে। আচ্ছা, এরপরেও অন্যান্য ব্রাঞ্চে গেলে অবশ্যই তোমাদেরকে জানাবো, ঠিক আছে? ওকে, আসো, এটা আমাদের হোমওয়ার্ক, আমরা করে গ্রুপে আপলোড করে দিব। এন্ড লাস্টলি, বরাবরের মতো আজকেও ঠিকঠাক মতো ক্লাসে থাকার জন্য তোমাদেরকে অনেক 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 থ্যাঙ্কস। এবং আরেকটা ফিচার যেহেতু আছে, এই যে আরেকটা জিনিস, সেটা হচ্ছে কি, অনেক 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 লাভ, ঠিক আছে? খুশি তো? যাও, অনেক অনেক লাভ দিয়ে দিলাম তোমাদেরকে। ওকে, হ্যাপি সবাই? ঠিক আছে, তাহলে ভালো থাকো। হ্যাঁ, কিসের আনসার দেই না? মাহিদা বলো, তোমার কিসের আনসার লাগবে বলো। মাহিদা, অনলি মাহিদা কোশ্চেন করো, দেখি তোমার কোশ্চেনটা আমি শুনতে চাচ্ছি। আমি কখনো ময়মনসিংহ যাই নাই আসলে। আচ্ছা, চট্টগ্রামেও যাই নাই, কুড়িগ্রাম আসলে জানাবো। আচ্ছা, এই মাহিদা তোমার কোন কোশ্চেন আমি দেখি না, বলো। শিরা আর ধমনীর ডিফারেন্স কি, মানে লাইক দুইটা কি আলাদা বুঝান। দেখেন দেখেন মাহিদা, আপনার জন্য বলতেছি লাস্টলি, দেখেন মাহিদা একটু খেয়াল করেন।
ধরে নেন এটা হচ্ছে হৃৎপিণ্ড, মানে এটা হচ্ছে হার্ট। হৃৎপিণ্ড মানে হচ্ছে হার্ট। তো যেই রক্তবাহিকা হৃৎপিণ্ডে রক্ত নিয়ে আসবে তার নাম হচ্ছে শিরা। দেহের বিভিন্ন জায়গা থেকে হৃৎপিণ্ডে রক্ত নিয়ে আসে যে, তার নাম হচ্ছে শিরা। আর হৃৎপিণ্ড থেকে দেহের যে কোনো জায়গায় রক্ত নিয়ে যাবে যে রক্তবাহিকা, তার নাম হচ্ছে ধমনী। ঠিক আছে, দেহে হৃৎপিণ্ড থেকে দেহের যে কোনো জায়গায় রক্ত নিয়ে যাবে ধমনী, আর দেহের যে কোনো জায়গা থেকে হৃৎপিণ্ডে রক্ত নিয়ে আসবে হচ্ছে শিরা। তুমি মনে রাখবা, হৃৎপিণ্ডে রক্ত নিয়ে আসলে শিরা, হৃৎপিণ্ড থেকে রক্ত নিয়ে বের হয়ে গেলে ধমনী। কথা ক্লিয়ার? এদের গঠনেও পার্থক্য আছে। ঠিক আছে, এদের গঠনেও পার্থক্য আছে। আচ্ছা অন্তরা, তুমি শান্তিনগরের, ওকে। আচ্ছা, এই গঠনেও পার্থক্য আছে। শিরার প্রাচীরটা হয় হচ্ছে পাতলা, ধমনীর প্রাচীরটা হয় হচ্ছে পুরু। ঠিক আছে, ধরে নাও এটা হচ্ছে গহ্বর, এই যে প্রাচীরটা হবে পাতলা। ঠিক আছে, এই জিনিসটা হচ্ছে কি? এই জিনিসটা হচ্ছে, তুমি বুঝতে পারবে এটা হচ্ছে শিরা। আর যদি বলি ধমনী, ধমনী কিরকম হয়? গহ্বরটা হয় ছোট্ট কিন্তু প্রাচীরটা হয় এরকম মোটা। সো দিস ইজ কল্ড ধমনী। ঠিক আছে, ঠিক আছে, তোমাদের ধমনী এবং শিরার পার্থক্য ক্লিয়ার হয়েছে? একটু বেসিকটা আমি বলে দিলাম জাস্ট। কার কোশ্চেন ছিল? তোমার নামটা ভুলে গেছি, সরি। তো আশা করি আনসার পেয়েছো। ঠিক আছে, ওকে, ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, উদ্ভাস উন্মেষের সঙ্গেই থাকো। তো ধমনী শিরা তো মনে থাকবে আশা করি। তো আজকের ক্লাস এ পর্যন্তই ছিল। আল্লাহ হাফেজ।